শুভ সকাল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা একটি সঙ্গীতময় দিনে অবস্থান করছি। 16ই অক্টোবর 1882। আগের দিনের অনুষ্ঠানে আমরা শুনে এসেছি যে সেদিন খুব গান হয়েছে। নরেন্দ্রনাথ গান করেছেন, কীর্তন হয়েছে, এবং সমস্ত হয়ে যাওয়ার পর শ্রীরামকৃষ্ণ কি করেছেন, নরেন্দ্রনাথকে বারবার আলিঙ্গন করেছেন আর বলেছেন, আজ তুমি আমায় যে আনন্দ দিলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে এই কথা বলছেন। সেই নরেন্দ্রনাথকে কথামৃতের মধ্যে যার কথা খুব বেশি আমরা শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি যে তার খুব উজ্জ্বল আনন্দ ঘন উপস্থিতি, কিন্তু তিনি খুব বেশি কথা বলছেন না, কিন্তু তিনি একাধিক গান গেয়েছেন, যেটি কথামৃতের মধ্যে পাচ্ছি। তো এই 16ই অক্টোবরের মধ্যে ওই রকম বেশ গান হয়েছে। 3টি গানের কথা মাস্টারমশাই লিখেছেন, এবং সেটি হওয়ার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে বারবার আলিঙ্গন করেছেন, আর ওই রকম আনন্দের অভিব্যক্তি এসছে ঠাকুরের শ্রীমুখ থেকে। এরপরে আমরা দেখছি মাস্টারমশাই লিখছেন, আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে। রাত প্রায় 8টা, তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন। তো এইটি কি হলো, যে ওই বিকেলবেলায় গান হয়েছিল। 16ই অক্টোবরের কথা আমরা আগে এই অনুষ্ঠানে শুনে এসেছি। বিকেলবেলায় গান হয়েছে, এবং বলছেন যে নরেন্দ্রনাথের গান শুনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কীরকম একটা অদ্ভুত অবস্থা হয়েছে। হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে। ভেতরে এত ভালোবাসা নরেন্দ্রনাথের জন্যে যে সেটি যেন ফুটে উঠতে চাইছে, এবং তার রেশ যেন শেষ হচ্ছে না। সেই নরেন্দ্রনাথ, যাকে নিয়ে শ্রীরামকৃষ্ণের যে ভাব ভাবনা, উক্তি, চিন্তা, স্বপ্ন, সেটি একটি দৈবী মহাকাব্য। রামকৃষ্ণ নরেন্দ্রনাথ সংবাদ মানে একটা যেন স্পিরিচুয়াল ক্লাসিক। তো সেই তারই একটি অংশের মধ্যে আমরা রয়েছি, যেখানে দেখতে পাচ্ছি যে নরেন্দ্রনাথের ওই গান টান শুনে বিকেলের পর থেকে শ্রীরামকৃষ্ণ শুধু যে তাকে আলিঙ্গন করেছেন, বলেছেন যে তুমি আমায় যে আনন্দ দিলে, সেটাই নয়, মাস্টারমশাই বলছেন যে তার ভিতরে যেন প্রেমের উৎস খুলে গেছে একেবারে স্বতঃস্ফূর্তভাবে। হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে, এই কথা মাস্টারমশাই লিখছেন। আমরা এইখানটাতে দাঁড়িয়ে ভাবছি যে এখনকার দিনে বলা হয় যে ফেথফুল রেকর্ডিং যখন, বা ফেথফুল রিপোর্টিং, যখন একটা কোনো ঘটনা ঘটছে, সেটা আমরা কীরকমভাবে লিখে নিচ্ছি। যারা সংবাদ মাধ্যমে কাজ করেন, তাদের অনেকেরই অভ্যেস আছে এখনও, যে যত রকমভাবেই রেকর্ড করা হোক না কেন, একটা মোবাইলে করা হলো অথবা অন্য কোনো কিছুতে করা হলো, কিন্তু একটু নোট নেওয়া, শর্ট হ্যান্ড নোট নেওয়া, ওটা অনেক নবীন প্রবীণ সাংবাদিকেরই অভ্যেস থাকে। একটু শর্ট হ্যান্ডে একটু নোটটাও রাখি, একটা নোটবুক সঙ্গে সঙ্গে যার জন্য সবসময় রয়েছে। মাস্টারমশাই এই একই কাজ করেছেন, কিন্তু সেটা একটা অন্য স্প্যানে। কেন না, ওনার নোটবুক বুক পকেটে ছিল না, সাইড পকেটে ছিল না, ছিল মাথায়। সেইখানে তিনি সমস্তটা নোট করেছেন, আর নোট করে বাড়িতে গিয়ে কি করেছেন, বাড়িতে ডায়েরিতে ছোট ছোট করে লিখে রেখেছেন। একেবারে স্টেনোগ্রাফিক কায়দায় খুব সামান্য সামান্য লিখে রেখেছেন। পরবর্তীকালে সেটা, পরবর্তী মানে কোথায়, 5 বছর 10 বছর বাদে প্রায়, শ্রীরামকৃষ্ণ এই পৃথিবী থেকে স্থূল শরীর ত্যাগ করবার অনেক পরে তিনি সেইগুলিকে লিখেছেন, স্মৃতি থেকে লিখেছেন, মাথার ওই নোটবুক এবং ডায়েরির সাহায্য নিয়ে তিনি ওটা রিপ্রোডিউস করেছেন, যেটিকে আমরা পাচ্ছি কথামৃতের মধ্যে। আর কি, ওই যে তিনি বললেন যে শ্রীরামকৃষ্ণ কি করেছেন না, আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে। এইখানে দাঁড়িয়ে ভাবছি যে শ্রীরামকৃষ্ণের এই যে অবস্থাটা, এবং মাস্টারমশাই লিখছেন রাত প্রায় 8টা, তথাপি প্রেমোন্মত্ত হইয়া তিনি কি করছেন, বলছেন প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন। এই সময় তাহলে মাস্টারমশাই কি করছিলেন, বোঝাই যায় যে তিনি চুপ করে ওইটি দেখছিলেন, যে শ্রীরামকৃষ্ণের ওই ভাব, এবং তিনি কি করছেন, রাত্রি 8টার সময় বারান্দায় বিচরণ করিতেছেন, পায়চারি করিতেছেন। তো এই যে পায়চারি করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এইটি মাস্টারমশাই লক্ষ্য করছেন। মাস্টারমশাই, যিনি কিনা নরেন্দ্রনাথের থেকে বয়সে অনেক বড়, নরেন্দ্রনাথ বহু সময় বলেছেন মাস্টারমশাই, সত্যি সত্যি তিনি তার শিক্ষক তুল্য বয়সের দিক থেকে। সেই মাস্টারমশাই কিন্তু কি আনন্দের সঙ্গে এইটা মাথার নোটবুকে নিচ্ছেন, যে ওই ছাত্রস্থানীয় যে নরেন্দ্রনাথ, তার গান শুনে, তার উপস্থিতিতে, তার সঙ্গত করাতে
শ্রীরামকৃষ্ণ এত চার্জড হয়ে গেছেন, স্পিরিচুয়ালি চার্জড হয়ে গেছেন যে দো ইট ইজ 8 in the evening, শ্রীরামকৃষ্ণ কি করছেন না ওইখানেতে পায়চারি করছেন, বারান্দায় পায়চারি করছেন। এই যে রিপোর্টিং মাস্টারমশাই করছেন এটি অসাধারণ। যখন আমরা এই আবারও ভাবছি যে টাইম স্প্যান, যে 1882-তে এসব দেখছেন, তার প্রায় বছর 10 বাদে কথামৃত তিনি রচনা করছেন, প্রকাশ করছেন, এ হচ্ছে অন্য ধরনের একটা রিপোর্টিংয়ের পরাকাষ্ঠা। এই রিপোর্টিংটা কেন হচ্ছে? শ্রীরামকৃষ্ণকে তিনি ভালোবেসেছেন, হৃদয় দেবতার মতো করে বরণ করেছেন, আর নরেন্দ্রনাথের জন্য শ্রীরামকৃষ্ণের যে আনন্দ, সেখানে তিনিও আনন্দ করছেন। আর কি, আর আমরা ভাবছি যে রাত্রির 8টার কথা লিখলেন মাস্টারমশাই, এই যে রাত্রির 8টার কথা লিখেছেন, পরে রাত্রির 11টার কথা বলবেন, আবার অন্য দিনের কথামৃতের প্রসঙ্গে পাই আমরা যে রাত্রির প্রায় 2টোর সময়তে কি কথা হচ্ছে, সেই সব কথা মাস্টারমশাই লিখেছেন যে অনুপম গভীর আধ্যাত্মিক প্রসঙ্গ হচ্ছে, অ্যাট ডেড অফ নাইট অলমোস্ট। এই যে জিনিসটা হচ্ছে সেইটা কথামৃতের মধ্যে যে রয়েছে, এখানে শ্রীরামকৃষ্ণকে আমরা অন্যভাবে পাচ্ছি। এই অনুষ্ঠানেই আমরা খুব শিগগিরই পাবো যেখানে কিনা ভোর হয়েছে, শ্রীরামকৃষ্ণ উঠে ঈশ্বরের নাম গুণগান করছেন। তাহলে ভোরবেলায়, দুপুরবেলায়, বিকেলবেলায়, সন্ধে, অনেক রাত্রে শ্রীরামকৃষ্ণ, এখনকার ভাষায় বলতে গেলে 24/7, দিনের 24 ঘন্টা এবং সপ্তাহের 7 দিন শ্রীরামকৃষ্ণ কীরকম থাকতেন তারই যেন একটি চিত্র মাস্টারমশাই উপস্থাপন করছেন। তিনি যে সপ্তাহের 7 দিনই গিয়ে উপস্থিত হচ্ছেন তা নয়, কিন্তু যেদিনকার কথা তিনি কথামৃততে রেখেছেন এবং লিখেছেন, এবং তিনি তাঁর এত সৌভাগ্য যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে এতক্ষণ সময় থাকতে পেরেছেন, তার থেকে বোঝা যায় যে 24/7 শ্রীরামকৃষ্ণ কেমন ছিল সেটি কথামৃতের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি সেই শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে যিনি একটু অন্য কথা বলেছেন আরেক জায়গাতে, মানে একই ভাবের কথা কিন্তু অন্য ফ্রেমে। সেইখানে আমরা যাব। সেটি কীরকম? যখন একটি কম বয়সী ভক্ত ছেলে, ওই নরেন্দ্রনাথের বয়সের কাছাকাছি, তার নাম যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, বা উত্তরকালে যিনি স্বামী যোগানন্দ, সেই স্বামী যোগানন্দ যখন যোগীন, কম বয়সী ছেলে, তো তিনি একবার শ্রীরামকৃষ্ণের ঘরে রয়েছেন রাত্রির বেলায়। তো রাত্রিবেলায় তিনি রয়েছেন, শুয়েছেন। তো দক্ষিণেশ্বরের ছেলে, কিন্তু সেদিন শ্রীরামকৃষ্ণের ঘরে রাত্রিবাস করছেন। হঠাৎ রাত্রির বেলায় তাঁর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে নেই। দেখে কীরকম ভাবে সেই ছেলের মনের মধ্যে একটু আনফর্চুনেটলি অন্য রকমের চিন্তাভাবনা এসছে। আমরা কি করে জানছি? যার মনের মধ্যেই চিন্তাভাবনা এসেছিল তিনিই ব্যক্ত করেছেন, স্বামী যোগানন্দজি পরবর্তীকালে বলেছেন যে কীরকম, তিনি ভাবছেন বয়স কম, তো তিনি ভাবছেন যে ইনি সাধু মানুষ, সবই ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা গেলেন কোথায়? হঠাৎ করে মনের মধ্যে উঠছে যে আচ্ছা ওইদিকে তো নহবত, যেখানে মা শারদা থাকেন, তাহলে কি, ইত্যাদি। এইটা মনে হতে ওই রাত্রির বেলায় তিনি কি করেছেন, ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর থেকে বেরিয়ে এসে ওই উত্তর দিকের বারান্দায় দাঁড়িয়েছেন, যে ওখানে যে দেখা যাচ্ছে মা শারদার ঘর, এই সব এলোমেলো চিন্তা তার মাথার মধ্যে এসছে। হেনকালে দেখা যাচ্ছে যে ওই মায়ের ঘরের পাশে যে রাস্তা, যে প্যাসেজ, সেইখান দিয়ে শ্রীরামকৃষ্ণ চটি ফটফট করতে আসছেন। কেন না, একালের ভাষায় বলতে গেলে টয়লেটের কারণে তিনি ঝাউতলায় গিয়েছিলেন। one of the northwestern corner of the Dakshineshwar temple garden, সেই উত্তর পশ্চিম দিকের যে কোণে যে ঝাউতলা, সেই দিক থেকে মানুষটি চটি ফটফট করতে আসছেন। আর যোগিন তখন ঠাকুরের ঘরের বারান্দায় দাঁড়িয়ে, এবং ইংরেজিতে বলতে গেলে কট রেড হ্যান্ডেড। তো তাকে তখন তিনি তো ঠিক করতে পারছেন না যে পালাবেন না মুখ ঢাকা দেবেন না কি করবেন। শ্রীরামকৃষ্ণ এসে তাকে দেখেছেন এবং দেখে কি মিষ্টি করে বললেন, যেন ভেতরটা পুরো রিড করে নিয়েছেন। বলছেন যে দেখ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। একেবারে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো কথা বলছেন, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। এই কথা যোগানন্দজি পরে জানাচ্ছেন, যেটি তার জীবনী সূত্রে পাওয়া যাচ্ছে। আমরা কথামৃত পড়তে এই প্রসঙ্গে কেন যাচ্ছি না, মাস্টারমশাইয়ের মাধ্যমে যে বিবরণ আমরা পাচ্ছি, তাতে ওই যে আমরা বলছিলাম 24/7 শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি। দিনের শ্রীরামকৃষ্ণ, রাতের শ্রীরামকৃষ্ণ, দিনের সাধু, রাতের সাধু, যিনি সাধুর সাধু, উত্তম সাধু, সেই তিনি দিনে কেমন, রাতে কেমন, সেইটি কথামৃতের মধ্যে দিয়ে পাচ্ছি। ওই যে যোগীন মহারাজকে বলেছিলেন যে সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, আমাদের পক্ষে কি সম্ভব?
হ্যাঁ সম্ভব। যখন কথামৃতের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণকে দেখছি বা দর্শন করছি, তখন দিনে রাতে তাকে দর্শন করতে পাচ্ছি, এবং কি আধ্যাত্মিকতা জমাট বেঁধে একজনের মধ্যে দিয়ে মূর্ত হয়ে উঠছে, তার সাক্ষী থাকছি আমরা। কোথায় ফিরে এলাম? দুভাবে ভাবা যায়। একটি হচ্ছে কথামৃতের মধ্যে ফিরে এলাম, আরেকটি হচ্ছে ফিরে এলাম দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের ঘরের সংলগ্ন লম্বা বারান্দায়। কেন না, মাস্টারমশাই লিখছেন ওই যে নরেন্দ্রনাথ গান করেছেন এবং শ্রীরামকৃষ্ণের কি আনন্দ হয়েছে। গান শেষ হয়ে গেছে, অডিওটা স্টপ করে গেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভেতর থেকে যেন ভাব উচ্চারিত হচ্ছে এবং সেই আনন্দ তিনি যেন সামলাতে পারছেন না। তিনি চুপচাপ রয়েছেন, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে যে তার অসামান্য আনন্দ হচ্ছে। আমরা বডি ল্যাঙ্গুয়েজের কথা কি করে বুঝলাম? মাস্টারমশাই লিখছেন তো কথামৃতের মধ্যে যে প্রেম উচ্ছ্বসিত হয়ে উঠছে তার মধ্যে থেকে। তার মানে এটা সাইলেন্টও বটে, আবার লাউডও বটে। এমনি অডিওর দিক থেকে সাইলেন্ট, কিন্তু স্পিরিচুয়ালিটির দিক থেকে খুব লাউড, সেটি মাস্টারমশাই দেখছেন। এবং সেই অদ্ভুত আধ্যাত্মিকতার যে প্রকাশ শ্রীরামকৃষ্ণের মধ্যে হচ্ছে যখন তিনি ওই বারান্দায় হাঁটছেন, সেইটা মাস্টারমশাই বর্ণনা করেছেন। যারা দেখছেন শুনছেন তারা হয়তো অমত করবেন না যদি আমরা বলি যে এইরকমভাবে একটা সাইলেন্ট, একটা নীরব মুহূর্তকে বর্ণনা করবার জন্যে যথেষ্ট লেখনীর জোর থাকতে হয়, যেটি মাস্টারমশাইয়ের মধ্যে ছিল এবং অনেকেই ভাবতে ভালোবাসেন যেটি শ্রীরামকৃষ্ণের কৃপাতেই তার মধ্যে ছিল। আমরা যদি গল্পের মতো করে প্রসঙ্গে ফিরি, তাহলে দেখছি যে মাস্টারমশাই লিখছেন উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা লিখছেন যে উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুত পদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন। মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন। তা বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি করছেন না, খুব জোরে জোরে পায়চারি করছেন উত্তরের লম্বা বারান্দায়। আর কি হয়েছে যে এক সীমা থেকে অন্য সীমা, যারা দেখেছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে হয়তো শিশুরা থাকলে তাদেরকে বাদ দিচ্ছি, কিন্তু বড়রা বোধহয় এমন কেউই নেই যিনি ওইটি দেখেননি, দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের ঘর এবং তার সংলগ্ন যে বারান্দা, ওই যে উত্তর দিকের বারান্দা, অর্থাৎ এখন যেখানে রানী রাসমণির মূর্তি আছে সেই দিকের কাছে যে বারান্দাটি রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর থেকে মা শারদার ঘরের দিকে যেতে গেলে ডান হাতে যে লম্বা টানা বারান্দার তো লেংথটা নেহাত কম নয়, কিন্তু মাস্টারমশাই লিখছেন যে সেই বারান্দার এক প্রান্ত থেকে এক সীমা থেকে অন্য সীমা পর্যন্ত ঠাকুর দ্রুত পাদচারণ করিতেছেন। তো এই যেখানে তিনি খুব দ্রুত ওখানে হাঁটছেন, আর কি হচ্ছে মাঝে মাঝে মার সঙ্গে মনে মনে কথা বলছেন। আমাদের এখানেও ভাবতে অবাক লাগে যে যখন ওটা হচ্ছে মাস্টারমশাই কোথায়। আমরা যেরকম বলি না যে একটা কোনো ইভেন্টকে যখন ক্যাপচার করা হচ্ছে তখন কি একটা ক্যামেরা না অনেকগুলো মাল্টিক্যাম না কীরকম আছে, সেগুলো যিনি ওটা কভার করছেন তাকে ভাবতে হয়। তো মাস্টারমশাই সত্যি সত্যি যেন অনেকগুলো চ্যানেলের মাধ্যমে পুরো দৃশ্যটাকে তুলে নিয়ে আসছেন। অনেকগুলো চ্যানেল কেন না, দেখছেন তো একটা অ্যাঙ্গেল থেকে, কিন্তু শ্রীরামকৃষ্ণ কি ভাবছেন সেটিও যখন লিখছেন তখন বোঝা যায় যে অনেকগুলো চ্যানেলের মাধ্যমে তিনি দৃশ্যটাকে ক্যাপচার করছেন। এমনি ক্যামেরা দিয়ে আমরা দৃশ্যকে দেখতে পাই, কিন্তু মানুষটা মনের মধ্যে কি ভাবছেন এটাও যখন মাস্টারমশাই দিচ্ছেন তখন আমরা বুঝতে পারছি যে একটা অদ্ভুত মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের সম্মুখীন হচ্ছি আমরা। এবং সেখানে তিনি কি বলছেন যে শ্রীরামকৃষ্ণ মার সঙ্গে কি কথা কহিতেছেন। এই যে কি কথা কহিতেছেন বোঝাই যাচ্ছে যে ওটা পুরোটা ধরা যাচ্ছে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মার সঙ্গে আপন মনে কি বলছেন টলছেন, কিন্তু পুরোটা সময় খুব দ্রুত উত্তরের বারান্দায় পায়চারি করছেন। আমরা ওই উত্তরের বারান্দাতে যদি একটু থাকি, এই উত্তরের বারান্দা শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে খুব বিখ্যাতভাবে যুক্ত হয়ে আছে। উত্তরের যে লম্বা বারান্দা, কেন না কথামৃত শুনতে শুনতে আমাদের এটা মনে পড়ছে যে এই উত্তরের বারান্দাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। একটু ভোগী, একটু রাজসিক স্টাইলের মানুষ রানী রাসমণির যে জামাই মথুরবাবু তার শাশুড়ি এত বিশ্বাস ভক্তি করেন বলে শ্রীরামকৃষ্ণের অনুগত হয়েছিলেন প্রথম, কিন্তু পুরোপুরি শ্রীরামকৃষ্ণকে সেই রকম শ্রদ্ধার জায়গায় নেননি যেটি তার শাশুড়ি মাতা নিয়েছেন, শ্বশ্রু মাতা নিয়েছেন। মথুরবাবুর এই কিছুটা বিশ্বাস কিছুটা অবিশ্বাস এরকম ছিল। এই মথুরবাবু যখন অ্যাকাউন্টসের খাতাটা দেখছেন, কাজ করছেন কোথায়, কুঠি বাড়িতে বসে। তাহলে শ্রীরামকৃষ্ণের ঘরের দিক থেকে যদি ভাবি, তাহলে ওই একটু মেন গেটের দিকে ট্যাটচাভাবে যদি তাকাই, অর্থাৎ উত্তর পূর্ব দিকে কোনাকুনি হচ্ছে কুঠি বাড়ি। সেই কুঠি বাড়িতে বসে খাতাটাতা দেখছিলেন মথুরবাবু। এই সময় তার নজরে পড়ল শ্রীরামকৃষ্ণকে। তাহলে ভাবি যদি
যে কুঠিবাড়ি থেকে ওই উত্তরের টানা বারান্দা খালি চোখে দিব্যি দেখতে পাওয়া যায়। তো মথুরবাবু দেখছেন, এবার খাতা লিখতে লিখতে শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়েছেন। হঠাৎ তিনি দেখছেন যে শ্রীরামকৃষ্ণ যখন পায়চারি করছেন ওই উত্তরের বারান্দায়, তখন মথুরবাবু খোলা চোখে সূর্যের আলোয় দিনের বেলাতে দেখছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন একদিকে যাচ্ছেন তখন সাক্ষাৎ মহাদেব, আর যখন ইউটার্ন নিচ্ছেন, নিয়ে উল্টো দিকে যাচ্ছেন, তখন মা কালীকে দেখছেন। এইটি যদি ভাবতাম যে একটা খুব ভক্ত মানুষ গায়ে নামাবলী জড়িয়ে আছেন এবং তিনি ওরকম দেখলেন, তাহলে আমাদের মনে হলেও হতে পারতো যে একটু ওভার ইমোশনাল হয়ে এরকম দেখে ফেলেছেন, কারো কারো মনে হতেই পারে। কিন্তু মথুরবাবু, ওই যে আমরা ভাবছিলাম যে যিনি ঠিক এই লাইনের লোক পুরোপুরি নন, তিনি ওই যখন ঠাকুরকে দেখছেন খালি চোখে ওটা দেখছেন এবং একাধিকবার দেখেছেন যে একদিকে মহাদেব আরেকদিকে মা কালী, তখন হি কুড নট রেজিস্ট রাশিং টু শ্রীরামকৃষ্ণ এবং গিয়ে ঠাকুরের পায়ে পড়ছেন তিনি। ঠাকুর বলছেন যে মথুরে কি করছো কি করছো, কারণ মন্দিরের স্টাফ সব রয়েছে তো, আর মথুরবাবু তো সেই জমিদার বাড়ির প্রতিনিধি, তো ঠাকুর সেই জন্য সংকুচিত হয়ে যাচ্ছেন, কিন্তু মথুরবাবু শ্রীরামকৃষ্ণের পায়ে পড়ছেন। আমরা বুঝতে পারি যে মথুরবাবুর মতো একজন রাজসিক মানুষ যে শ্রীরামকৃষ্ণের ওই রকম অনুগত হয়েছিলেন, তার পেছনে এরকম কিছু দিব্য দর্শন ছিল। তো এই ঘটনার সাক্ষী ওই উত্তরের বারান্দা, যে উত্তরের বারান্দার কথা মাস্টারমশাই এই দিনকে বলছেন যে রাত্রিবেলায় শ্রীরামকৃষ্ণ সেখানে খুব দ্রুত পদচারণ করছেন। করতে করতে কি হলো, তাহলে আমরা এই মথুরবাবুর প্রসঙ্গ ধরতে ধরতে আবার এই এখনকার দিনের কথায় চলে এলাম। আজকে সকালে আমরা যা শুনছি সেই প্রসঙ্গে চলে এলাম। এই দিনের কথাটিও কম আকর্ষণীয় নয়। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের পায়চারি করতে করতে হঠাৎ কি হচ্ছে, কথামৃততে তিনি লিখছেন, হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন, তুই আমার কি করবি। এই কথা মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর এইরকম বলে উঠলেন, তুই আমার কি করবি। ওই যে উত্তরের বারান্দায় পায়চারি করছেন সেই সময়তে তিনি এটি বলছেন। ব্যাস এই পর্যন্তই, আর কিচ্ছু জানা যাচ্ছে না। এইবার মাস্টারমশাইয়ের খুব সংক্ষিপ্ত উক্তি আছে, সেখানে মাস্টারমশাই বলছেন যে ঠাকুর ওরকম একটা হঠাৎ করে ওরকম একটু লাউডলি ওটা বলে উঠলেন কেন। তো মাস্টারমশাই বলছেন, মা যার সহায় তার মায়া কি করিতে পারে, এই কথা কি বলিতেছেন। তো এই যে মাস্টারমশাই বলছেন, তখন তো ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করা যাবে না ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, তিনি তো ভাবে বিভোর হয়ে রয়েছেন, কিন্তু তার মাঝখান থেকে ওরকমভাবে এক্সক্লেম করেছেন যে তুই আমার কি করবি। এটি শ্রীরামকৃষ্ণের জীবনের একটি অনন্য ঘটনা। মাস্টারমশাই যখন অনুমান করেছেন, তখন আমরাও সেই অনুমান ধরে ধরেই এগোতে পারি। আমাদের কাছে তো অন্য কোনো অবলম্বন নেই। যে ওই যে মানুষ শ্রীরামকৃষ্ণ যদি ভাবি, ওর মধ্যে দুটো ভাব মিশছে। একটি হচ্ছে মানুষ শ্রীরামকৃষ্ণ, আমরা বিরতির আগে শুনেছি, অন্য দিনের প্রসঙ্গে শুনেছি যে যিনি কিনা নরেন্দ্রনাথকে জড়িয়ে ধরছেন আর বলছেন, তুমি আমাকে যে আনন্দ দিলে আজকে, এইরকম কথা যে বলছেন, সেই মানুষ শ্রীরামকৃষ্ণ। আবার তারই মধ্যে একটি ঈশ্বরীয় ভাবও রয়েছে। এই দুটো মিলেমিশে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে। ওই মানুষ শ্রীরামকৃষ্ণ তিনি যেন তার যেন একটা অভিজ্ঞতায় আসছে যে এই মায়ার সংসার, তার মধ্যে ঈশ্বরকে নিয়ে ঘর করা। আমরা মনে রাখছি যে শ্রীরামকৃষ্ণ বিবাহ করেছেন, একটু আগেই আমরা সেই প্রসঙ্গ শুনছিলাম যোগীন মহারাজের কথায়। তিনি বিবাহ স্বীকার করেছেন কিন্তু মায়া স্বীকার করেননি। অদ্ভুত জীবন, যেমন কিনা নৌকো জলে থাকে কিন্তু জলটা নৌকোয় থাকে না, তাঁরই দেওয়া উদাহরণ। সেরমভাবে শ্রীরামকৃষ্ণ এই সংসারে থেকেছেন কেন না, আর 5টা সংসারী মানুষকে তিনি ঈশ্বরীয় পথ বলে দেবেন বলে। কিন্তু ওই যে ব্যক্তি শ্রীরামকৃষ্ণ, তার মনে হচ্ছে যে মায়ার বিপুল প্রভাব, সেইখান থেকে হয়তো তিনি ওরকম এক্সক্লেম করছেন যে তুই আমার কি করবি। এবং মাস্টারমশাই লিখছেন যে মা যার সহায় তার মায়া কি করিতে পারে। তাহলে ওটা মানুষ শ্রীরামকৃষ্ণের দিক থেকে দেখা যেতে পারে, আবার অন্যভাবেও ভাবা যেতে পারে যে শ্রীরামকৃষ্ণ এই দৃষ্টান্ত স্থাপন করছেন। ওই যে উত্তরের বারান্দায় যে একটা ম্যানলি ভঙ্গিতে পায়চারি করছেন, সেই তিনিই বোঝাচ্ছেন যে একেই বলে পুরুষকার। সে নারী হোক পুরুষ হোক, তার মধ্যে এই পুরুষকার থাকতে হবে, যে মায়া যে তাকে একবারে অভিভূত করে দেবে, সে যে মায়ায় আচ্ছন্ন হয়ে একটা মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হবে এমনটা নয়। যদি তার ভেতরে ওই আধ্যাত্মিক শক্তি থাকে, নিজের ভেতরে বিশ্বাস থাকে, সেখান থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুই আমার কি করতে পারবি। এইটা আমরা কথামৃতর মধ্যে দিয়ে শুনছি আর ভাবছি যে ভাগ্যিস মাস্টারমশাই এই কথাটা বলেছিলেন। যদি আগেরটা তিনি বলতেন যে ঠাকুর পায়চারি করতে করতে এই কথা বলেছেন, বলে সিনটা শেষ হয়ে গেল, তাহলে আমরা যেটা পেতাম সেটা হচ্ছে নিউজ, শুধু সংবাদ যে ওই দিন এই ঘটনা ঘটেছে। কিন্তু কথামৃতের মধ্যে আমাদের এত সৌভাগ্য যে নিউজের সঙ্গে ভিউজ রয়েছে। ওই যে মাস্টারমশাই বললেন যে তাহলে কি
মা যার সহায় তার মায়া কি করিতে পারে, এই কথা কি বলিতেছেন? এই যে এই কথা কি বলিতেছেন, তার মানে এটা একটা ভিউ। তাহলে নিউজের সঙ্গে ভিউজ মিশছে, মিলেমিশে কথামৃত তৈরি হচ্ছে। এটি একটি অত্যাধুনিক সৃষ্টি। এটি যদি আমরা সাংবাদিকতার দিক থেকেও দেখি, কেউ হয়তো অস্বীকার করবেন না যে এর মধ্যে কোনো অহংকারের প্রকাশ নেই, কিন্তু অদ্ভুত শৈলী রয়েছে, যে নিউজ এবং ভিউজের অদ্ভুত ব্লেন্ড রয়েছে। এই রকম যে অত্যাধুনিক আবার সনাতন জ্ঞানের প্রকাশক কথামৃত, তারই মধ্যে আমরা থাকব। এবং থাকব ওই দিনটির প্রসঙ্গে যখন আরও রাত গড়াবে। ওই যে মাস্টারমশাই বললেন যে 8টা হয়েছে, তারপর আরও রাত গড়াবে, কিন্তু সেই রাতের কথা শোনা মানে আমাদের জীবনের অনেক অন্ধকারের প্রভাত হওয়া। সেই প্রসঙ্গের মধ্যে আমরা থাকব যখন ফিরব পরবর্তী দিনের অনুষ্ঠানে।